স্লোগান তো ওঠে লীগ ধর জেলে ভর, এরকম মানে লীগ হলেই কেন জেলে ভরতে হবে, তাই? এক্স্যাক্টলি, লীগ ধর জেলে ভর। আর আওয়ামী লীগের আমলে স্লোগান হতো শিবির ধর জবাই কর। হ্যাঁ হ্যাঁ। না কেউ কাউকে কিন্তু জেলেই বা কেন দেবে? লীগ ধর জেলে ভর মানে লীগ হলে জেলে যাবে কেন? লীগের অপরাধ থাকতে হবে তো, তাই না? সংগঠন হিসেবে আমরা দেখেছি ছাত্রলীগ স্লোগান দেয় একটা একটা শিবির ধরো, ধৈরা ধৈরা জবাই করো, এটা ছাত্রলীগ স্লোগান দিয়েছে। এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তখনও শিবির সন্দেহে মারা হলো। আবরার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তখনও শিবির সন্দেহে মারা হলো। না, শিবির মানে মারতে হবে এরকম একটা দায়িত্ব তো আপনাদের মধ্যে কোনোভাবে অর্পিত হয়ে গেছিল কিনা? আপনি যাকে যত বেশি মজলুম বানাবেন সে তত বেশি রিলেভেন্ট হয়ে উঠবে। তাদের ক্ষেত্রেও সেটা এই হয়েছে অর্থে কি যে এখন আওয়ামী লীগ রিলেভেন্ট হয়ে উঠবে কেন, এই প্রশ্নটা আমি কদিন আগেও করছিলাম। কারণ আওয়ামী লীগ এখন যে বিচারের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে গণহারে মামলা হয়ে গেছে। আওয়ামী লীগের মানে কোনো বাসার কর্মী থাকলে তার বিরুদ্ধেও মামলা হয়ে গেছে, আত্মীয় স্বজন সবার বিরুদ্ধে মামলা হয়ে গেছে, বাড়িঘর ভাঙচুর, লুণ্ঠন ইত্যাদি নানান কিছু হচ্ছে। এবং সেই সাথে যে বিচার প্রক্রিয়ার মধ্যে যে যাদের বিচার হচ্ছে, তখনও আমাদের চিফ প্রসিকিউটর তিনি বলছেন যে খুব দ্রুত করতে হচ্ছে, ত্রুটি মুক্তভাবে করা যাচ্ছে না, কারণ সরকার বদলালে পুরো টিম, পুরো বিচার ব্যবস্থা বদলে যাবে। তো মানে দ্রুত করতে গিয়ে যদি রাশ শব্দটা ব্যবহার করছেন তিনি, এটি করতে গিয়ে যদি বিচার ত্রুটিপূর্ণ হয়, একই কথা তো ভবিষ্যতেও আসবে, তাই না? আসলে আপু যেটা বলছিলেন যে আওয়ামী লীগের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, এটা আসলে কোন পত্রিকা করছে বা বাংলাদেশের কোন মূলধারার এটার সপক্ষে কি কি যুক্তি উপস্থাপন করছে সেটা আসলে উপস্থাপন করা জরুরি। এবং যেটা বলছিলেন এই যে ৭১-এর পরে আমাদের পূর্বপুরুষরা যেই ভুলটা করেছে, যেই দায়টা তাদের উপর বর্তায়, বিশেষ করে বাংলাদেশের যে আওয়ামী লীগ, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে দাবি করে, তাদের দলে কিন্তু সবচেয়ে বেশি রাজাকার পুনর্বাসিত হয়েছে। তারপরে হয়েছে বিএনপিতে, এবং সবচেয়ে কম হয়েছে জামায়াতে ইসলামীতে, যারা একেবারে স্বীকৃত হচ্ছে রাজাকার। তাদের যে ব্যাপারগুলো, তাদেরকে যে বিচারের আওতায় না এনে তাদেরকে যে পুনর্বাসিত করেছে, সেটার দায় কিন্তু আমাদেরকে এত বছর পরে এসেও এই প্রশ্নগুলোর সম্মুখীন এখনো হতে হয়। তো সেই জায়গা থেকে এই যে আপনি যে কথাটা বলছিলেন যে আওয়ামী লীগ কখনো রিলেভেন্ট হয়ে উঠবেন কিনা, এই যে আমাদের এত এত জুলাইয়ের পরে ১ বছর হয়ে যাওয়ার পরেও আমাদের এই যে সংগ্রাম জারি রাখতে হয়েছে, এটা এই জন্যই যাতে যে মানুষটা গুম খুন করে নাই, যে মানুষটা ধর্ষণ করে নাই, সে যদি শুধুমাত্র আওয়ামী লীগ হওয়ার কারণে তাকে যদি আপনি, তার কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে যদি আপনি গুম খুনের যদি মামলায় দেন, মামলার মেরিট যদি নষ্ট করেন, এটা নিয়ে আমরা অনেক 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 বেশি ভোকাল। যে যে অপরাধটা করেনি তাকে যাতে সেই জায়গা থেকে তাকে যাতে শাস্তি দেওয়া না হয়, বা তাকে যাতে সেই জায়গার জন্য অ্যাড্রেস করা না হয়। এবং আমাদের দেখুন, মুক্তিযুদ্ধের পরে যেটা হয়েছে যে যার যার ক্ষমতা নিয়ে ব্যস্ত ছিল, বা ক্ষমতার স্বার্থে পুনর্বাসন করেছে, এবং তারপরে তার দায় কিন্তু এখনো নিতে হচ্ছে। এই দায়টা যাতে আমাদেরকে নিতে না হয়, এই জন্য ১ বছর পরেও আমরা অনেকগুলো সংগঠন, অনেকগুলো রাজনৈতিক দল এ ব্যাপারে অ্যাডভোকেসি করে যাচ্ছি, হুম। বা এই ব্যাপারে ভোকাল থাকছি, যাতে এই দায়গুলো পরবর্তীতে আমাদেরকে নিতে না হয়। এবং এটা আমার কিন্তু ভোকাল থেকে কাজ কি নৈতিকতা। হচ্ছে জুমা? আপনারা যে ভোকাল আছেন ভেরি গুড, কিন্তু এটাতে কাজ কি হচ্ছে? কারণ যে বিষয়গুলো বলছিলাম, যে বিচারের প্রক্রিয়ার মধ্যে এরকমটা আপনিই বলছেন, গণহারে মামলা হচ্ছে, মানে শুধুমাত্র আওয়ামী নাম থাকার কারণেই হত্যা মামলা হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো হচ্ছে, আপনি বলছিলেন যে যত বেশি মজলুম সে তত বেশি সহানুভূতি পায়। এখন তো আসলে মুদ্রার ও পিঠে তাদের তারা অবস্থান। এই মজলুমের সহানুভূতি তারা কি কখনো দাবি করে ফেলবে কিনা? জি। একটু বলি মজলুম আপনি কাকে বলবেন? যে সে মামলা পাচ্ছে বলে মজলুম, না সে ২০০০ মানুষকে খুনের বিপরীতে সে হচ্ছে মামলার শিকার হয়েছে, না সেটা কিন্তু কথা। আপনি তো বলছিলেন যে যেহেতু সবাই তো আসলে গুম খুনের সাথে জড়িত না, নিশ্চয়ই গুম খুন করেছে। কিন্তু সব আওয়ামী লীগের নেতাকর্মী জেলখানায় যারা গণহারে আছেন, রিমান্ড হচ্ছে, জামিনও হচ্ছে না, আম, বাদী আপনি যিনি তো হচ্ছে মামলা সব করেছেন তিনিও জানেন না যে আসামিকে। এরকম মামলায় তারা আসলে রিমান্ডে যাচ্ছেন, জামিন হচ্ছে না বা জেলখানায় আছেন। এটা এটা তারা করছে সেটাও আমরা জানি। আমি নিজে এরকম ২-৪টা হুম। কেস দেখেছি যেখানে মামলার মেরিট নষ্ট করার জন্য জুলাই যোদ্ধাদেরও জুলাই হত্যা মামলার মধ্যে আহত মানে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ ভবিষ্যতে যদি কখনো এরকম হয় যে শাহবাগের মতো কোনো একটা মব করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসি চাওয়া হচ্ছে, সেটার বিরুদ্ধেও আমরা দাঁড়াবো। এবং সেই জায়গাটা আমরা এনশিওর করার জন্যই আমরা জুলাই করেছি। এটাই জুলাইয়ের হচ্ছে ফল বলতে পারেন, যে আওয়ামী লীগ যেভাবে হত্যা চালিয়েছে, দল হিসেবে তারা যেভাবে নির্দেশ দিয়েছে, সেই জায়গা থেকেও যে এখন পর্যন্ত আমরা রিকনসিলিয়েশনের কথা বলছি, ট্রুথ কমিশন গঠন করার কথা বলছি, এই কথাগুলো তো, এই সহানুভূতি, এই সহনশীলতা আওয়ামী লীগ কখনো দেখায়নি। সেটা তো হচ্ছে বড় ফ্যাক্টর। যেমন ধরুন যে এই যে আমাদের সেজন্যই তো মানে আমাদের আপনারা আওয়ামী লীগকে সরিয়ে এখন বর্তমান ব্যবস্থা আছে, মানে তার চেয়ে ভালো হবে বলেই তো এত পরিবর্তন। কিন্তু সেখানেই স্লোগান তো ওঠে লীগ ধর জেলে ভর, এরকম মানে লীগ হলেই কেন জেলে ভরতে হবে,
তাই না? এক্স্যাক্টলি, লীগ ঘর জেলে ভর। আর আওয়ামী লীগের আমলে স্লোগান হতো শিবির ঘর জবাই কর। হ্যাঁ, হ্যাঁ, জবাই কর যখন জেলে ভর আসে, যখন আপনি বিচারের মাধ্যমে যেতে চান, জেলে নেওয়ার মাধ্যমে তার বিচার করতে চান, সেটার মধ্যে এবং কাউকে যদি আপনি জবাই করতে চান, সেই দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। বাংলাদেশে এক মুহূর্তে তো সবকিছু পরিবর্তন হয়ে যাবে না। সবচেয়ে বড় পরিবর্তন যেটা, মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন হয়েছে। কেউ কাউকে জবাই করতে চায় না, জেলে দিতে চায়। হুম। না কেউ কাউকে কিন্তু জেলেই বা কেন দেবে? লীগ ধর জেলে ভর, মানে লীগ হলে জেলে যাবে কেন? লীগের অপরাধ থাকতে হবে তো, তাই না? দলগতভাবে একটা দল যখন কোনো অপরাধ করে, তখন তো তাকে সেই এর মধ্যে দিয়ে এই জন্য দিয়ে যেতে দলের হবে। সব এটা সদস্যদের জেলে ভরার ব্যাপার আছে নাকি? দেখুন, আওয়ামী লীগ আমাদের ওই সময় অনেকেই আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ তাদেরকে করতে হয়েছে। পরবর্তীতে তারা, যেমন অনেক 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 ছাত্রলীগ যারা কিন্তু কোনো ধরনের 15ই জুলাইতে যারা কারো কোনো ক্রাইম করেনি, তারা এখন আমাদের সাথে ক্লাস করে, যাদের নাম ছাত্রলীগের পেডে ছিল। আমার পরিচিত বহু, আমার ক্লাসমেট থেকে শুরু করে ডিপার্টমেন্টের শত শত আমার পরিচিত আছে, যাদের নাম ডিপার্টমেন্টের ফ্যাকাল্টির হলে লিগের ইতে ছিল। ওই তাদেরকে তো জেল দিয়ে দিচ্ছে না। লীগ ধর কাকে বলছে, সে কোন লীগকে ইন্ডিকেট করছে? যে লীগ গুম খুন হত্যা করেছে। এখানে লীগ ধরে একেবারে এই যে তারা তো এখন আর সে লীগের পরিচয় দেয় না, তারা তো জুলাইয়ের পর তারা তো এই পরিচয়কে অস্বীকার করেছে। সেই জায়গা থেকে তো আপনাকে বুঝতে হবে, এখনো যারা লীগের ওই জায়গাটাকে ওন করে, এই লীগের প্রতি তো আসলে আমাদের কোনো সহানুভূতি নেই। আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, মানে বাংলাদেশ ছাত্রলীগকে একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর জন্য যে অভিযোগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে যে আপনাদের এই 15 বছরে আপনাদের হত্যা, টেন্ডারবাজি, সিট মানে বাণিজ্য ইত্যাদি নানান রকম অভিযোগ আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই প্রজ্ঞাপনটি। এবং সেই 15 জুলাই থেকে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য আসলে দুটি মূল স্পষ্ট করে কারণ হিসেবে আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। আসলে এই ঘোষণা মানে আপনাদের সাথে যখন সামনাসামনি কথা হতো, তখন বারবার এই প্রশ্নটাই করতাম। বিভিন্ন সময় ছাত্রলীগের অপকর্মের কারণে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কথা বলতাম আমরা। এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে অস্বীকার করেন আপনাদের অতীতের এই অপকর্ম? এই অপকর্মের কারণে আমরা দেখেছি আপনাদের শোভন রাব্বানীকে বহিষ্কারেরও ঘটনা ঘটেছে। আমরা দেখেছি 2009 সালে এমনকি আপনাদের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আপনাদের নেত্রী শেখ হাসিনা, তখন বিরক্ত হয়ে। আপনারা আসলে কিভাবে নিজেদের দায় খণ্ডান? বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ধারাবাহিকতা ছিল, সেখান থেকে অবশ্যই বের হয়ে এসেছে এবং গত 15 বছরে ছাত্র রাজনীতিতে অনেক ইতিবাচক উপাদান তৈরি করেছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেশনজট মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে। এটি সম্ভব হয়েছে এক ধরনের ইতিবাচক রাজনীতি এবং সরকারের আন্তরিকতার কারণে এটি সম্ভব হয়েছে। সাদ্দাম কিভাবে সন্ত্রাস হ্যাঁ, মুক্ত হয়েছে? আবরারকে মারার মতো ঘটনা ঘটে যায়, এরকম শিবির ভেবে আপনারা যাকে তাকে মারেন ছাত্রলীগের। দেখুন, এই প্রত্যেকটি ঘটনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আবরারের হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা সবাই আজকে কারাগারে এসেছে, রায় হয়েছে। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা কারাগারে রয়েছে, তারা বিচারিক প্রক্রিয়ার আওতায় এসেছে। এখন এই ধরনের ঘটনা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতেও তো বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, শুটিং, ম্যাস কিলিং এর ঘটনা ঘটে, শুটিং এর ঘটনা ঘটে। এটি তো এক ধরনের ক্রিমিনাল অফেন্স। তো সামাজিক অনেক সময় সমাজে বিচ্ছিন্ন ভাবে হোক বা এক ধরনের একটি প্রবণতা হিসেবে হোক, সেটি তো ঘটেই থাকে। এটি কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না। আমি কেন বলছি এটি বিচ্ছিন্ন ঘটনা না, কারণ এটি একদম ছাত্রলীগের ট্রেন্ড। আমি একটু প্রশ্ন করব। ফৌজদারি অপরাধ, আমি আপনাকে বলি, একটি ফৌজদারি অপরাধ ঘটেছে, সেই ফৌজদারি অপরাধের ব্যাপারে সংগঠনের ভূমিকা কি? সংগঠন কি সেটিকে এন্ডোর্স করেছে? সংগঠন কি সেটিকে কোনো ধরনের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে, না কোনো সাংগঠনিক সিদ্ধান্তে কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেছে? এই বিষয়টি দেখতে হবে। তো যে আপনি যে উদাহরণটি টেনে নিয়ে আপনি বলছেন এবং সেটির মাধ্যমে ছাত্র রাজনীতির বা ছাত্রলীগের সার্বিক একটি মানদণ্ড তৈরি করার চেষ্টা করছেন, তাহলে তো এই গোটা পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটে সেটির দায় তো কোনো না কোনো রাজনৈতিক দলকে কোনো না কোনো ভাবে গ্রহণ করতে হয়। এত মোটা দাগে, হ্যাঁ সাদ্দাম, এত মোটা দাগে বলবার কি সুযোগ আছে? আপনি বলছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং প্রত্যেকটি ঘটনায় বিচারের আওতায় আনা হচ্ছে। হ্যাঁ, আমরা দেখেছি আসলে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি হয়েছে, বা আবরার হত্যাকাণ্ডের সেটিকেও বিচারের মুখোমুখি করা হয়েছে। কিন্তু বিচ্ছিন্ন ঘটনা আমরা কিভাবে বলবো? কারণ আপনারা বলছেন আপনি কি সংগঠন হিসাবে, হ্যাঁ সংগঠন হিসেবে আমরা দেখেছি ছাত্রলীগ স্লোগান দেয়, একটা শিবির ধরো, ধৈরা ধৈরা জবাই করো, এটা ছাত্রলীগ স্লোগান দিয়েছে। এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তখনও শিবির সন্দেহে মারা হলো। আবরার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তখনও শিবির সন্দেহে মারা হলো। এরকম ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় যারা মারা যাচ্ছে তাদের খবরগুলো আসছে, বিচার হচ্ছে। এরকম অনেক খবর আমরা দেখতে পাই যে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির সন্দেহে ছাত্রদেরকে পেটাচ্ছে। যারা ছাত্র আছে তাদের কাছ থেকেও এই ঘটনা আমরা শুনতে পাই। মানে এটা তো কোনো বিচ্ছিন্ন বিষয় না। শিবির মানে মারতে হবে, এরকম একটা দায়িত্ব তো আপনাদের মধ্যে কোনোভাবে অর্পিত হয়ে গেছিল কিনা? সেই দায়িত্ব আমরা কখনো গ্রহণ করিনি। সেটি তো আইন শৃঙ্খলা, কেউ কোনো
ক্রিমিনাল অফেন্সের সঙ্গে সম্পৃক্ত হলে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখার বিষয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে তারা দেখবে। আপনি যে উদাহরণগুলো বলছেন এ ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলো বিচারিক প্রক্রিয়ার আওতায় এসেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতির বাস্তবতা বাংলাদেশে কি ছিল সেই বিষয়টিও কিন্তু বিবেচনা করার প্রয়োজন রয়েছে। আজকে ছেলে মেয়েদের লেখাপড়া শেষ করতে 4 বছরের জায়গায় 8 বছর লাগতো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন তখন অনির্দিষ্টকালে ছুটির ঘন্টা নেমে আসতো। শিক্ষা প্রতিষ্ঠান যতটা না শিক্ষাঙ্গন ছিল তার চেয়ে অনেক বেশি রণাঙ্গন ছিল। এই ছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা। 15 বছরের ছাত্র রাজনীতিতে একেবারে স্থায়ী সমাধান ঘটে গেছে সেটি কিন্তু আমরা বলছি না। আমরা আমাদের যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্র রাজনীতির পরিবেশ নিয়ে আমাদের যে ধরনের অভাব, অভিযোগ, অভিমান রয়েছে সেগুলো তো রয়েছেই, সেগুলো অতিক্রম করার সুযোগ সবসময় থাকে। সেই চ্যালেঞ্জ ছাত্র সংগঠন সবসময় গ্রহণ করে। কিন্তু মোটা দাগে যদি আমরা বলি, সবসময় বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের বিশেষ করে ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্টে যেন সুন্দর থাকে, ছাত্র রাজনীতি যেন পজিটিভ কাজের একটি কম্পিটিশনে পরিণত হয়।